হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ স্যার আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম, কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল, তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল স্যার, এসেছিল। কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য, কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? কোথায় ওরা দুজন? বলো আমাকে, উত্তর দাও নয়তো গুলি করে দেব। উত্তর দাও, কোথায় ওরা, নয়তো আমি গুলি করে দেব। উত্তর দাও। স্যার আপনি ঠিক আছেন তো? ইয়া আপনি বলতে চাইছেন এই মহিলা আপনার দিকে বন্দুক তাক করেছিল, আর যেই এই মহিলা ট্রিগারটা চাপলেন, গান ব্লাস্ট করলো আর ইনি মারা গেলেন, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। গানটা ব্লাস্ট হলো কি করে? এখন প্রশ্ন হচ্ছে যে এ আপনাকে কেন মারতে চাইছিল? আপনি জানেন এই মহিলাটিকে? না, আমি তো বললাম আমি জানি না এই মহিলা কে আর আমাকে কেন মারতে চাইছিলেন। বুঝতে পারছি না স্যার। এ এসছিল মন্ত্রীমশাইকে মারার জন্য আর নিজেই। হ্যাঁ, ওই যাই হোক, আমি তো বেঁচে গেছি। মিনিস্টারকে মারতে এসেছিল, যেই ট্রিগারে ও চাপ দেয়, হাতের মধ্যেই ওটা ফেটে যায়। সেই জন্য এর এই হাতটা আর এই মুখটা বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে। দেশি বন্দুক, হ্যান্ডমেড। স্যার এই দেশি বন্দুক এভাবে তো বিস্ফোরণ হয় না। হ্যাঁ, মাঝে সাঝে মিস ফায়ার হয়ে যায়, কিন্তু এইভাবে বিস্ফোরণ। এক মিনিট। স্যার, হ্যাঁ, এখানে মিডিয়াদের মধ্যে একটা ছেলে আছে যে কিছু রেকর্ড করেছে। এই দেখুন। বলো আমাকে, উত্তর দাও নয়তো গুলি করে দেব। কোথায় ওরা দুজন? উত্তর দাও, কোথায় ওরা, নয়তো আমি গুলি করে দেব। ও মাই গড। কোন দুজনের কথা বলছিলেন ইনি? আমি কি করে জানবো? আমি তো আপনাকে বললাম যে আমি তাকে চিনিই না। আমি জানি ও কোন দুজনের কথা বলছিল। এই মহিলা গত 2 মাস ধরে বিরক্ত করছে। মাঝে মধ্যেই এখানে এসে অকারণে ঝামেলা করতো।
কোথায় তোমার ওনার্স? কোথায় ওরা? যার মাথার এখানে তিল আছে, বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ, জিজ্ঞেস করো ওনাকে মার্চের 20 তারিখ আমি এখানে অ্যাডমিট হয়েছিলাম কিনা। ম্যাম 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 আবার এখানে এসে কেন নাটক করছেন? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এখানে সেরকম কোনো নার্স কাজ করে না, আর না কোনো ডক্টর আনন্দ এখানে কাজ করেন। আপনার ডেলিভারি এখানে হয়নি, আমি আপনাকে কতবার বোঝাবো? তুমি তুমি বোঝাবে আমাকে? হ্যাঁ, তুমি আমাকে বোঝাবে? এই হসপিটালে আমার স্বামী 5 লাখ টাকা জমা করেছিল যাতে আমি এখানে অ্যাডমিট হতে পারি, আর তোমরা আমার থেকে আমার বাচ্চা চুরি করে নিলে, আর মৃত বাচ্চা আমাকে দেখিয়ে বলছো সরি। হ্যাঁ ম্যাম শান্ত হন, আপনি ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন আমাকে। আমার সেদিনই সন্দেহ হয়েছিল যখন তোমাদের ডক্টর আমাকে খালি উইং দেখিয়ে বলেছিল এটাই এই হসপিটালের নতুন উইং। বলো আমার বাচ্চা আরে কে ওনাকে নিয়ে যান। সিস্টার সিস্টার তাহলে দয়া এই মহিলা মন্ত্রীকে মারতে চাননি, ডক্টর সুদীপ আর ওদেরকে মারতে চেয়েছিল, কারণ ওনার মনে হয়েছিল যে এরা ওনার বাচ্চা চুরি করেছে। স্যার, আমি ওনাকে অনেকবার বুঝিয়েছিলাম, আমি রেকর্ডস দেখিয়েছি, নার্সদের সাথে কথা বলিয়েছি, ডক্টরদেরও দেখিয়েছি, কিন্তু উনি বিশ্বাসই করছিলেন না। কোনো তো কারণ ছিল, না হলে এভাবে কেন বলবে? জানি না স্যার। স্যার, ওই মহিলা আর ওর স্বামী এই হসপিটালে কোনোদিনই আসেনি। যদি উনি এই হসপিটালে অ্যাডমিট হতেন তাহলে 5 লাখ টাকার খরচাই হতো না। আমাদের হসপিটালে সব চার্জেস সবকিছু বড্ড রিজনেবল, সবার জন্যই। আচ্ছা, হসপিটালে এই নতুন উইংটা কোথায়? এরকম কোনো উইং নেই এখানে। গত 10 বছর ধরে এইটাই একটা বিল্ডিং। অদ্ভুত ব্যাপার, এতগুলো ভুল ধারণা একই ব্যক্তির কি করে হতে পারে? আমি একে অনেকবার বলেছিলাম যে যাও পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাও, কিন্তু ও বললো তুই থাক। এখন কি করে জানবো যে এই মহিলাটি এত বড় কাণ্ড করে বসবে? যদি এই মহিলা এখানে শুধুমাত্র বাচ্চার জন্য আসেন, তাহলে ওই দুজন কোথায় এটা কেন জিজ্ঞাসা করবে? এই দ্বিতীয় জনকে তাতে কি আসে যায়? ভালোই হয়েছে এটা কোনো পলিটিক্যাল কনস্পিরেসি নয়, আপনাদের কাজটা সহজ হয়ে গেল। কাজটা সহজ হয়নি মন্ত্রীবাবু, কাজটা অনেক জটিল হয়ে গেছে। কি জানেন এই মহিলা সম্পর্কে? কোথা থেকে এসেছে, কি কারণে? শুধু আমি ওর নাম জানতাম, কমলা। রেকর্ড চেক করার সময় ওই আমাকে বলেছিল, এছাড়া আমি কিছুই জানি না। স্যার, ওই পার্সে কোনো আইডি তো কিছু ছিল না। বাসের টিকিট পেয়েছি, পিম্পড়িওয়াড়া থেকে SPJK হসপিটাল আসা যাওয়ার। পিপলিওয়াড়া, এ তো স্যার মালাডে। তাহলে অভিজিৎ, এই মহিলা ওই জায়গারই যে নামটা বলছে, মালাড। কারা আপনারা? কমলাকে খুঁজছেন কেন? ওর স্বামীর মতো ওকেও তুলে নিয়ে যাবেন নাকি? তুলে নিয়ে যাব? তার মানে? মানেটা আমি বলছি আপনাকে। ছোট, যা সবাইকে ডেকে নিয়ে আয়। ছোট, রাজু, বাপ্পু, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি আমি পুলিশকে ফোন করব, আর তোমাদের দুজনকে নিয়ে। পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমরা CID থেকে আসছি। আমরা কমলা আর ওর বাচ্চা সম্পর্কে জানতে এসেছি। আচ্ছা, ওর বাচ্চা হারিয়ে গেছে না? হারিয়ে গেছে? স্যার, কমলার ছেলে হারিয়ে যায়নি। আরে ওই হতভাগীর তো মৃত বাচ্চা জন্মেছিল। কি কমলা বলেনি আপনাদেরকে? না, মানে আপনি একটু আগেই বলছিলেন যে ওর স্বামী উধাও হয়ে গেছে। আচ্ছা, উনি কি উধাও হয়ে গেছেন? খুবই পোড়া কপাল স্যার কমলার। ও কিন্তু কমলা কোথায়? আপনারা ওকে জেলে পাঠাননি তো? আরে বলুন না। কমলা মারা গেছে। কি? ম্যাম, নিজেকে সামলান। ভাই, কমলার হাতে বন্দুক ছিল না, গুলির কারণেও মরেনি। ওর হাতে বোম ছিল, বোম। বোম? হ্যাঁ। স্যার, আপনি কি বলছেন? ও নিজের হাতে বন্দুক চালিয়েছে? না, আমি তোমাকে বুঝিয়ে বলছি।
দেখো আসলে কি অভিজিৎ, ওই দেশি বন্দুক ওয়ান শাটার যা থাকে না, সেগুলো একরকম ভাবে তৈরি হয় না, কারণ মানুষ হাতে ওটা বানায়, তাই না? এরা ওই স্ক্রু স্প্রিং এসব মেকানিজম ছাড়াই ওরা বানায়। যারা বানায় তাদের একটাই লক্ষ্য থাকে যে বুলেটটা এখান থেকে বেরোলো আর সামনে যে থাকলো তার গায়ে লাগলো, ব্যাস, ঠিক আছে? কিন্তু অনেক সময় এটা উল্টে যায়, অনেক সময় এগুলো হাতেই ফেটে যায়, কালী পুজোর বাজির মতো। ঠিক। হ্যাঁ, তো এটাই হয়েছে ওর সঙ্গে। দেখো দেখো আমি বলছি, এই যে দেশি বন্দুকটা দেখছো, এটা আসলে বানানোই হয়েছিল ফাটার জন্য, এক ধরনের বোম বলতে পারো। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এর এই ব্যারেলটাকে ভালো করে দেখো, দেখো এই ব্যারেলটাকে কোনোভাবে সামনের দিকে লোহার টুকরো ঝেলে দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি তোমায় বুঝিয়ে বলছি যে কিভাবে এটা ঘটেছিল। এইখানে দেখো, কমলা ট্রিগার টিপেছিল, গুলিটা বেরিয়েছিল, কিন্তু যেহেতু ব্যারেলটা সামনের দিকে ব্লক ছিল, গুলিটা ফিরে আসে আর ফেটে যায়। মানে গুলিটা ফেরত আসে, সেলের বারুদে ঘষা লাগে আর ওটা ফেটে যায়। এক্স্যাক্টলি এরকমটাই হয়েছে। আর দেখো এই বন্দুকের এই টুকরোগুলো, এগুলো শরীর থেকে পাওয়া গেছে। এত বড় একটা প্ল্যানিং একজন মহিলাকে মারার জন্য। আরো একটা ব্যাপার জানা গেছে অভিজিৎ, সেটা হলো এই দেশি বন্দুকটা এই ট্রিগার এরকম ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এতে একটু প্রেসার পড়া মাত্রই গুলি ফায়ার হয়ে যায়। তাই ও যদি বন্দুক নাও চালাতো আর এই ট্রিগারটাকে সামান্য টাচও করতো, তাহলে সেই টাচের প্রেসারে এই বন্দুকটা ব্লাস্ট হয়ে যেত, যেটা আসলে হয়েছে। মাই গড! তো কমলা ওখানে গিয়েছিল অন্য কাউকে মারার জন্য, আর ওই বেচারি জানতোই না যে নিজের মৃত্যুর অস্ত্র হাতে নিয়েও ঘুরছে। বেশ, এবার জানতে হবে কমলা ওই বন্দুকটা কিনেছিল নাকি কেউ দিয়েছিল ওকে। ও কমলা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল তখনই এখানে এসেছিল বিরাজের সঙ্গে। ওই সোনালি আছে না, ওর পাশের ঘরে থাকতো। বিরাজ ছেলেটা খুব ভালো, কমলার খুব খেয়াল রাখতো যাতে ওর আর ওর বাচ্চার কোনো সমস্যা না হয়। কিন্তু এত কিছু করার পরেও ওই মেয়েটা। কমলার বাচ্চা মৃত প্রসব হয়েছিল? এইসব তো ও বিশ্বাসই করতে পারছিল না। কমলা বেচারি কাঁদছিল, খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে একটাই কথা বলছিল, আমি বাচ্চার গলা শুনেছি, আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, এমনটা হতেই পারে না। ও মানতে চাইছিল না যে ও মৃত বাচ্চা জন্ম দিয়েছে, আর মানবেই বা কি করে? মা তো। ওর সাথে আপনার কথা হয়েছিল? না, সেদিনকের পর থেকে ওরা কমলা আর বিরাজ বস্তিতে তো ওদের দেখেই নি। বাস ধরে হসপিটাল, আর হসপিটাল থেকে বস্তি, এইভাবেই চলছিল। ওই সোনালি কোথায়? হয়তো ও কিছু বলতে পারবে। ও তো বাপের বাড়ি গেছে, মায়ের কাছে। 1 মিনিট, আচ্ছা ওই কমলার স্বামী বিরাজ ও কোথায় এখন? আঙ্কেল, আমি জানি। আঙ্কেল, আঙ্কেল, বলটা দাও। গাড়ির নাম্বারটা দেখেছিলে তুমি? নাম্বার প্লেটই তো ছিল না। আচ্ছা কবে উঠিয়ে নিয়ে গেছিল বিরাজকে ওরা? 2 সপ্তাহ আগে। আচ্ছা আপনি বলছিলেন যে কমলা আর ওর স্বামী বিরাজ এরা দুজনে হসপিটালে যেত রোজ? হ্যাঁ স্যার, দুজনই যেত। অদ্ভুত ব্যাপার, উনি বলছেন যে কমলা আর ওর স্বামী রোজ হসপিটালে যেত, আর হসপিটালের লোকেরা বলছে যে ওরা জানেই না বিরাজকে। ওই ডাক্তার কি মিথ্যে কথা বলছে নাকি? স্যার, বিরাজের কিডন্যাপ হওয়া আর তারপর কমলার মার্ডার, এইসব কিছু এতটা সোজা নয় যেরকম আমাদের মনে হচ্ছে। সুধা দেবী, আপনি আমাদের কমলার বাড়িতে নিয়ে যেতে পারবেন?
কি ভেবেছিলি তুই? তুই পালিয়ে পার পেয়ে যাবি? হ্যাঁ, চল ওঠ, চল। এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। হ্যাঁ দাঁড়া। এই, কোথায় যাচ্ছিস? হ্যাঁ? স্যার দাঁড়া এখানে। আরে লাগেনি তো? আমি ঠিক আছি স্যার। স্যার আপনি বলুন স্যার, আপনার কি ইনফরমেশন চাই? দেশি বন্দুক বানায় এমন কাউকে চিনিস তুই? পিঁপড়িওয়াড়া বা তার আশেপাশে? হ্যাঁ স্যার, একজন লোক আছে যে আগে দেশি বন্দুক বানাতো। জানি না স্যার এখন আর বানায় কি না, কারণ অনেক দিন তো হয়ে গেছে। কিন্তু এখনো স্যার ও ওখানেই থাকে স্যার। অমৃত ভাই নাম ওর স্যার। কি বললি তুই? অমৃত ভাই? হ্যাঁ স্যার। তুই ওর ঠিকানা জানিস? হ্যাঁ স্যার, পিঁপড়িওয়াড়াতে 2য় গলিতে 3য় বাড়িটা ওর স্যার। পাবলিক টয়লেটের সামনে স্যার। এই, হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ স্যার আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম, কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল, তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল স্যার, এসেছিল। কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য। কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? এইটাই কমলার বাড়ি। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করব, যখনই সোনালি ওর বাপের বাড়ি থেকে ফিরে আসবে আপনি প্লিজ ওকে আমাদের কাছে নিয়ে আসবেন। হয়তো কমলার ব্যাপারে ও কিছু জানে। হ্যাঁ, নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তালা ওর বাচ্চার জন্য এক একটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল স্যার। ওর মনে হচ্ছিল যে ওর সন্তান বেঁচে আছে, আর ডাক্তার ওকে মিথ্যে কথা বলেছে। মার্চ ক্যালেন্ডার মার্চ মাস পর্যন্ত উল্টানো হয়েছে। মনে হচ্ছে এই 2 মাসে কেউ আসেইনি এখানে ক্যালেন্ডার উল্টানোর জন্য। মার্চের 20 তারিখ। রবি, যদি আমার ভুল না হয় তো কমলার ডেলিভারি ডেট মার্চের 20 তারিখে ছিল না? স্যার হ্যাঁ? এদিকে আসুন। স্যার এই দেখুন, এইসব কেন? কিন্তু কমলা তো, তার মানে আমরা যেগুলো ভাবছিলাম সবকিছু ভুল ছিল।
স্পোর্টস কমপ্লেক্সের ইনোগ্রেশনে মিনিস্টার মুকেশ আর ওনার মেয়ের সঙ্গে নিজের পার্টিতে উৎসাহ দিতে দেখা যায় মিনিস্টার মুকেশকে। স্যার এতক্ষণ আমাদের মনে হচ্ছিল কমলা ডক্টর সুদীপকে মারতে চায়, কারণ ওর মনে হয়েছিল ডক্টর সুদীপ ওর বাচ্চাকে চুরি করেছে, আর উনি মিথ্যে কথা বলেছেন যে ওর মৃত বাচ্চা প্রসব হয়েছে। কিন্তু স্যার এই ফাইলটা তো পুরো কেসটাই পাল্টে দিল। আমি ভাবছিলাম কমলা ডক্টর সুদীপকে মারতে চেয়েছিল, কিন্তু কমলা মারতে চেয়েছিল মিনিস্টার মুকেশকে। বুঝেছ? তার মানে স্যার এই কমলার বাচ্চার এসপি জেকে হসপিটাল আর মিনিস্টার মুকেশ এদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে স্যার। আমাদের আগে এটা জানতে হবে স্যার যে কমলার ডেলিভারি কোন হসপিটালে হয়েছিল আর বাচ্চা বেঁচে আছে কি না। আর কমলা অ্যাকচুয়ালি মারতে কাকে চেয়েছিল, ডাক্তার নাকি মিনিস্টারকে? আর তাছাড়া কমলাকে কে ওই গানটা দিয়েছিল, দেশি বন্দুক? স্যার আমি খোঁজরদের বলেছি কমলা ওই বন্দুক কোথা থেকে পেয়েছিল সেটা খোঁজ নিতে। স্যার আমাদের আর একটা জিনিস জানতে হবে স্যার, এই কমলার স্বামী বিরাজকে কে কিডন্যাপ করেছিল? স্যার এরকম নয় তো যে ও কিছু জেনে গেছিল, কোনো গুপ্ত খবর হতে পারে। একটা কাজ করি আমরা, বিরাজের ফটো সারা শহরে ছড়িয়ে দিতে হবে। আর অভিজিৎ, তুমি গিয়ে মন্ত্রী মুকেশের সঙ্গে দেখা করো। আপনাদের ওই একই কথা কতবার বলতে হবে অফিসার? আমি আমার জীবনে এই মহিলাকে কোনোদিন দেখিনি, আর আর তার সাথে আমার কি সম্পর্ক হতে পারে? আপনারা বোঝবার চেষ্টা করছেন না কেন? হ্যাঁ, পিসিবির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে না? না না, কাল নয়, আজ। ঠিক আছে, সময় মতো চলে যাব। আই এম সরি, এখন আমাকে যেতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আপনারাও পিসিবি। আচ্ছা এই মিনিস্টার ফোনে এটাই বলছিল না? হ্যাঁ স্যার, ওদের ওই পার্টিতে কিছু থাকবে, ওদের জানি না ওদের কনভেনশন। আমি পড়েছি পিসিবি। পিসিবি এই যে নিউমোককাল কনজুগেট ভ্যাকসিন, নিউবর্ন বেবিদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়। নিউবর্ন বেবিজ মানে মন্ত্রী মশাইয়ের মেয়ে? না না না, মিনিস্টারের নয়, মিনিস্টারের মেয়ের মেয়েকে। কিছুদিন আগেই আমি পড়েছিলাম ওনার মেয়ের ডেলিভারি হয়েছে। বাবা আমি রেডি। চল মা। আপনারা এখনো যাননি? না স্যার, চলেই যাচ্ছিলাম, বেবিকে দেখার জন্য আসলাম। ওকেই ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছেন না স্যার? নাতি না নাতনি? স্যার ও এসপিজেকে হসপিটালে জন্ম নিয়েছে, তাই না? অবশ্যই পঙ্কজ, কি বলছো তুমি? সেই জন্যই তো উনি গিয়েছিলেন উদ্বোধন করার জন্য, তাই না স্যার? হ্যাঁ তো না কিছু না স্যার, এমনিই বললাম। আচ্ছা স্যার, ওর বার্থডে কবে? পঙ্কজ, এই পিসিবি ভ্যাকসিন বাচ্চার জন্মানোর 2 মাস পরে দেওয়া হয়, তো সেই হিসেবে দেখতে গেলে ওর জন্মদিন মার্চেই হবে, রাইট স্যার? বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। এরপরেও কিছু জানতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসুন। এখন এখান থেকে যাবেন নাকি? না, চলে যাচ্ছি স্যার, কিন্তু আবার ফিরে আসবো ওয়ারেন্ট সঙ্গে নিয়ে। স্যার আমাদের সন্দেহ একদম সঠিক। এসপিজেকে মেমোরিয়াল হসপিটাল, কমলার বাচ্চা আর মিনিস্টার মুকেশ, এই 3 জনের কানেকশন রয়েছে। মিনিস্টার মুকেশের মেয়ে ওই হসপিটালে অ্যাডমিট হয়েছিল মার্চে। ওই হসপিটালেই? ইয়েস স্যার। আর শুধু তাই নয়, ওদের ডেলিভারির ডেটও একদম সেম। কমলারও যা আর মিনিস্টার মুকেশের মেয়েরও সেম, 20শে মার্চ। কি? আচ্ছা স্যার, এটা নয় তো যে কমলার বদলে এই মরা বাচ্চা মিনিস্টারের মেয়ে জন্ম দিয়েছিল আর হসপিটালের লোক মরা বাচ্চা কমলাকে দেয় আর কমলার বাচ্চাকে
মিনিস্টারের মেয়েকে দেয়। কিন্তু স্যার আগে এটা প্রমাণ করতে হবে যে এই কমলা ওখানে এসপিজেকে হসপিটালে অ্যাডমিট ছিল। স্যার যদি কমলা ওই হসপিটালে গিয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজে দেখা যাবে। আপনি বললে আমি 20 তারিখের ফুটেজটা চেয়ে নেব। চেয়ে নাও সিসিটিভি ফুটেজ। স্যার ডক্টর সুদীপ আর ওনার স্ত্রী। হ্যালো হ্যালো স্যার। স্যার। কি ব্যাপার আপনারা এখানে? স্যার এর মধ্যে গত 3 মাসের সিসিটিভির ফুটেজ রয়েছে। আমরা কোনো মতেই আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হতে দিতে পারি না স্যার। আমাদের 10 বছরের পরিশ্রম আছে স্যার, প্লিজ। স্যার সেই জন্যই আমরা সবকিছু ক্লিয়ার করতে চাইছিলাম, আপনারা নিজে চেক করে নিন স্যার। তাহলে এর মধ্যে সেই দিনেরও ফুটেজ রয়েছে যেদিন মিনিস্টার মুকেশের মেয়ে অ্যাডমিট হয়েছিল 20শে মার্চে। নিশ্চয়ই থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। যদি এরা কিছু নাই করে স্যার তাহলে আমাদের এই ফুটেজ দেওয়ার জন্য এত উদ্গ্রীব হলো কেন? হ্যাঁ স্যার, বারবার বলছে ফুটেজ চেক করে নিন, ফুটেজ চেক করে নিন। হ্যাঁ, ফুটেজ তো আমরা দেখবই। ফেডরিক, এই ফুটেজের প্রত্যেকটা ফ্রেম চেক করো, প্রত্যেকটা ফ্রেম। ইয়েস স্যার। রবি, নিউজ পেপারে যতগুলো আর্টিকেল আছে না, খুব ভালো করে চেক করো। দেখো কিছু না কিছু তো নিশ্চয়ই ওখানে আছে, না হলে কমলা এই আর্টিকেল নিজের কাছে রাখতো না। স্যার আমি পুরো ফুটেজটা এ মাথা থেকে ও মাথা দেখেছি। কমলা না হসপিটালে এসেছিল না বেরিয়েছিল। 20 মার্চে তো নয়, এমনকি অন্য কোনো দিনেও নয়। তার মানে হলো ডক্টর সুদীপ আর ওনার ওয়াইফ সত্যি বলছেন? কমলা হসপিটালে আসেওনি আর যায়ওনি, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? স্যার 20শে মার্চ হসপিটালে প্রেগনেন্ট মহিলা ছিল, 2 জন প্রেগনেন্ট মহিলা ছিল। একজন ইনি আর দ্বিতীয়জন ইনি, মিনিস্টারের মেয়ে। আচ্ছা, কোথাও ফুটেজের সঙ্গে কোনো কারচুপি করা হয়েছে কি? না স্যার, ফুটেজ একদম অরিজিনাল, কন্টিনিউয়াস। কিন্তু এগুলো তো লবি আর করিডোরের ছবি। আচ্ছা, এমনটা নয় তো কমলাকে অন্য রাস্তা দিয়ে হসপিটালে আনা হয়েছিল? হতে পারে, এই জন্যই ওরা নিজেরা এসেছিল এই ফুটেজ দেওয়ার জন্য। এই যে মিনিস্টারের মেয়ে কম্বল গায়ে দিয়ে এসেছে, তাও আবার এই গরমে। সত্যি লুকোনোর জন্য স্যার। সত্যি লুকোনোর জন্য? কিরকম সত্যি? স্যার এই দেখুন, এই ছবিটা দেখুন। স্পোর্টস কমপ্লেক্স ইনগ্রেশনের ছবি এগুলো? হ্যাঁ স্যার, আমি যখন এই ছবিটা আবার চেক করলাম তখন আমার নজরে এটা ডেটে গেল 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি মানে ডেলিভারির ঠিক 20 দিন আগে? এক্স্যাক্টলি স্যার। স্যার মিনিস্টারের মেয়ে জানতো না এই ছবিটা তোলা হচ্ছে, আর সত্যিটা বেরিয়ে এলো। হ্যাঁ, এ তো দেখতে পাচ্ছি মিনিস্টারের মেয়ের পেট একেবারে সমান, প্রেগন্যান্ট হতেই পারে না। হ্যাঁ স্যার, 8 মাসে এইরকম ফ্ল্যাট স্টমাক হওয়া ইম্পসিবল। কিন্তু স্যার, ওনার বাড়িতে যে বাচ্চাটাকে দেখলাম সেই বাচ্চাটা কার স্যার? ওই বাচ্চাটা কমলার হতে পারে অভিজিৎ, বাচ্চাটা কমলার। মিনিস্টার আর সুদীপ মিলে কমলার বাচ্চাটাকে সেদিন চুরি করেছিল, আর হয়তো সেই কারণে কমলা ওদের দুজনকে মারতে চেয়েছিল। না, সে কি করে হয়? এখনো পর্যন্ত আপনাদের ঠিক মতো ধন্যবাদ জানানোই হয়নি। এই তো বসুন, বসুন এখানে, আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি আবার? স্যার আপনি ওয়ারেন্ট চেয়েছিলেন না, এই নিন।
একটা কথা বলুন মিনিস্টার, যখন আপনার মেয়ে মার্চে প্রেগনেন্ট ছিলই না, তাহলে 20শে মার্চ ওর ডেলিভারি কি করে হয়? আরে ডক্টর, আপনাদের তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম মিরাকেল আপনি কি করে করতে পারলেন ডক্টর? হ্যাঁ, এবার আপনারা সত্যি বলবেন নাকি? স্যার এনাদের প্লিজ সত্যি সত্যি সব কিছু বলে দিন, না হলে এনারা আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট করে দেবেন। প্লিজ স্যার। দেখুন, ওই বাচ্চাটা আমার মেয়েরই, কিন্তু আমার মেয়ে এই বাচ্চাটার মা নয়। হ্যাঁ, তার মানেটা কি? দেখুন, একটা মেডিকেল কমপ্লিকেশনের কারণে মিনিস্টার স্যারের মেয়ে ন্যাচারালভাবে মা হতে পারছিলেন না, সেই জন্য আমরা অন্য একজন মহিলার সাহায্য নিয়েছিলাম। মানে সারোগেট মাদার? আগে হ্যাঁ, আমরা সবকিছু লিগেলি করেছি, আমরা কোনো ভুল কাজ করিনি আমরা। তাহলে এই কথাটা আপনি আমাদের অনেক আগেই বলে দিতে পারতেন। লুকোনোর কি প্রয়োজন ছিল? কারণ আপনারা পলিটিক্সটা বোঝেন না। এই কথাটা যদি অপোজিশন জানতে পারে, তাহলে অপোজিশন নানাভাবে এই কথাটা আমার বিরুদ্ধে চালাবার চেষ্টা করবে। সেই জন্য আমরা এই ব্যাপারটাকে এখনো সিক্রেট রেখেছি। যদি আপনি চান আমরা আপনাকে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে পারি, আপনারা নিজেরাই গিয়ে। না, ডিএনএ টেস্টের কোনো দরকার নেই। মানসী, স্যার ইনি? ও হচ্ছে সারোগেট মাদার, যে মিনিস্টার স্যারের মেয়ের বাচ্চাকে জন্ম দিয়েছে। আর আমি ওর পুরো দায়িত্ব নিয়ে রেখেছি, তার সমস্ত প্রয়োজন মেটাই। আপনারা যা জানতে চান সেটা ওকে জিজ্ঞেস করুন। দেখুন স্যার, কমলা আর ওর বাচ্চার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার আসুন। আপনি এখানে হঠাৎ কি মনে করে? আপনি বলেছিলেন না সোনালি ফিরে এলে ওকে এখানে নিয়ে আসতে। এই যে সোনালি। আপনি বলতে পারবেন কমলাকে বন্দুক কে দিয়েছিল? এটা নিন, অমৃত ভাই পাঠিয়েছে। আমার তো খুব ভয় লাগছিল সাহেব। আমি বলেছিলাম কমলাকে যে রেগে গিয়ে ভুলভাল কিছু করিস না, আর ও বলেছিল ও সেরকম কিচ্ছু করবে না, বন্দুকটা শুধু ভয় দেখানোর জন্য নিয়েছিল। আমার তো খুব ভয় লেগেছিল সাহেব। তাও আর দেখুন কমলার কি হয়ে গেল। নিজেকে সামলান। অমৃত ভাই আবার মিথ্যে বলতে পারে? স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। চুপ করো। কেউ তোমার লোককে দেখেছে ওই কমলাকে বন্দুক দিতে? আরো বলেছেও অমৃতদা দিয়েছে। স্যার আমি সত্যি বলছি, আমার নাম নিয়ে কেউ মিথ্যে কথা বলেছে আপনাকে। মিথ্যে কথা তুই আমাদের আমি বলেছিস। বলতে পারি আপনাকে যে ওই বন্দুকটা কে তৈরি করেছে। ঠিক আছে পঙ্কজ, ফরেন্সিকে গিয়ে ওই বন্দুকটা নিয়ে এসো। কি শুনছিস? স্যার বন্দুক তৈরি করা কারিগরদের তেলের নিজস্ব পছন্দ রয়েছে, যেটা ওই বন্দুকে লাগানো হয়। কেউ সর্ষের তেল লাগায় তো কেউ। এটা কি করে সম্ভব? কি হলো? হ্যাঁ, আরে কি হয়েছে বল না। স্যার এটা তো আমার তৈরি করা বন্দুক। কি
স্যার কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি ওই মহিলাকে এই বন্দুক দিইনি। আমি তো এই বন্দুকটাকে অন্য বন্দুকগুলোর সঙ্গে কাপড় মুড়িয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আর স্যার আমি সত্যি বলছি, আলমারিতে তালা দেওয়া ছিল স্যার। তাহলে এই বন্দুকটা তালা ভেঙে নিজে বেরিয়ে এসছে? এটাই তো বুঝতে পারছি না স্যার। তুই যখন দিসনি তাহলে কে দিয়েছে? হ্যাঁ, এই দাঁড়া! কি তুই? স্যার গুলি করবেন না স্যার। চল স্যার, স্যার আমাকে মারবেন না। তুই দিয়েছিলি? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন স্যার, এটা করার জন্য টাকা দিয়েছিল স্যার, বন্দুকের নল জম করার জন্য স্যার। কি? টাকাকে দিয়েছিল স্যার? এটা আপনারা আমায় জিজ্ঞেস করছেন? তার মানে মানে স্যার, আপনারাই তোর পোস্টার চারিদিকে লাগিয়ে রেখেছেন। পোস্টার? আমরা? হ্যাঁ স্যার, কার? বিরাজের। ওর পোস্টার তো পুরো শহরে ছড়িয়ে আছে স্যার। স্যার ওই আমাকে বলেছিল বন্দুকটা যেন হাতেই ফেটে যায় স্যার। তার মানে স্যার এই সবকিছুর পিছনেই বিরাজেরই হাত রয়েছে। হ্যাঁ অভিজিৎ, ওই নিশ্চয়ই। এক মিনিট, কি হচ্ছে এখানে? হ্যাঁ, স্যার এই ব্যক্তি আমার না স্বামী। স্যার, ও মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। ও আমার পর কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছে। স্যার 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। মিথ্যেবাদী সব কটা। স্যার এরা দুজনই মিথ্যে বলছে। তোমাদের সাহস হলো কি করে আমার স্বামীকে তোমাদের স্বামী বলার? ও আমার স্বামী অনুজ। আর বেশি কথা বলেছো তো তোমাদের আমি ছাড়বো না, বলে দিচ্ছি। তুমি জানো না আমি কে? হ্যাঁ, একে আমার স্বামীকে নিজের স্বামী বলছি। আরে এখানে কি শুরু করেছে? এখানে চলছে। এটা সিআইডি ব্যুরো, তোমাদের বাড়ি নয়। আমরা একটা খুঁজে পাচ্ছি না, আর এখানে একজনের পেছনে এতগুলো। আমি তো পেয়েছি, কিন্তু ও একা এতজনকে সামলায় কি করে? আরে আমি তো একজনকে সামলাতেই হিমশিম খাচ্ছি। 17 জন মহিলা আছে স্যার। এদের সবার স্বামীর নাম আলাদা আলাদা, কিন্তু লোক একটাই, বিরাজ। তার মানে একই স্টোরি, বিয়ে, প্রেগন্যান্সি, মৃত বাচ্চা হওয়া, আর তারপর উধাও। এই বিরাজের স্ত্রী বেচারি কমলা ওর বাচ্চার জন্য কার কার সাথে না লড়াই করেছে। ও কি জানতো ওর স্বামী বিরাজই পুরো র্যাকেটের সাথে জড়িত? কিন্তু স্যার এই এই র্যাকেটটা আসলে কি? নিউ বর্ন বেবি ট্রাফিকিং। সদ্যজাত বাচ্চা নিয়ে এরা ট্রাফিকিং করে। নতুন নতুন বাচ্চা জন্ম নেওয়ার পরে ওদেরকে বিক্রি করা হয়, কেনা হয় তাদের কাছে যাদের বাচ্চা হয়নি, অনেক মোটা টাকায়। কিন্তু স্যার এই পুরো গেম বিরাজ একা তো খেলতে পারবে না স্যার। এই গেমটা কেউ ওকে দিয়েই খেলাচ্ছে। হ্যালো, সিআইডি ব্যুরো। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছো তোমরা? স্যার বলো। শহর জুড়ে আমার জামাইবাবুর ছবি কেন লাগানো আছে? উনি কোনো চোর নন। কি করেছেন উনি? ওই বিরাজ তোমার জামাইবাবু? আর নয় তো কি, ওনার নাম বিরাজ নয়, ওনার নাম অভিষেক। সে এখন কোথায়? 1-2 দিনের মধ্যে আমার দিদির বাচ্চা হতে চলেছে, তাহলে ওর সাথেই আছে। তাহলে তোমার দিদি আর তোমার জামাইবাবু তারা এখন কোথায় আছে? নাসিকে। আর কোথায় থাকবে? নাসিক। এই তো পৌঁছে গেছি। চলো চলো। আরে এখানে নয় দাদা, হসপিটালের পেছনে একটা ছোট্ট বিল্ডিং আছে সেখানে। হাসপাতালের গেট তো এটাই। আরে না না, ওখানে হসপিটালের একটা নতুন উইং খুলেছে। চলুন দাদা, আপনি চলুন। আস্তে আস্তে, সাবধানে। এখানে তো কেউই নেই। এত অন্ধকার কেন এখানে? সাবধানে। তুমি আমাকে সোজা অপারেশন থিয়েটারে কেন নিয়ে এলে? আরে ডক্টর চেনা পরিচিত, চিন্তা করো না। বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ কোথায়? তোমার ওনার্স যার মাথার এখানে তিল আছে? হ্যালো,
আমি ডক্টর আনন্দ। এখানে এখানে এত অন্ধকার কেন? আর এখানে কেউ নেই বা কেন? অ্যাকচুয়ালি এটা নতুন উইং, আর এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তুমি চিন্তা করো না, ডক্টর আনন্দ একদম এক্সপার্ট। দেখবে তুমি একটা ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চার জন্ম দেবে। আর সেই বাচ্চাটাকে তুমি বাইরে বিক্রি করবে আর দুঃখ করে বলবে যে ও মরা বাচ্চা জন্ম দিয়েছে। কে? তাই তো বিরাজ। তোমাকে কি বিরাজ বলবো নাকি অনুজ নাকি পিটার? তাড়াতাড়ি বলো। দাঁড়াও। তুমি ঠিক আছো তো? সাবধানে থাকো, চিন্তা করো না। এই দাঁড়াও। দাঁড়া বলছি, দাঁড়া। ব্যাস ঢের হয়েছে। আমি আর এসব করতে চাই না, দরকার নেই আমার টাকার। তা নয়তো কি, পুলিশ আমাদের ধরলে সারা জীবন জেলে পচতে হতো। বোকার দল সব। একটা কাজও ঠিক করে হয় না তোমাদের দ্বারা। আজ তোমাদের জন্য আমার এতদিনের পরিশ্রম বেকার হয়ে যাচ্ছিল। ইউজলেস ফেলো। আমরা ভয় পেয়ে গেছিলাম ম্যাম, কি করতাম জানি না প্রদ্যুমান কোত্থেকে চলে এলো। আরে কিছু করতে পারবে না সিআইডির লোকরা। ওরা সব কটা বোকা, আমার স্বামীর মতো। ওনাদের চোখের সামনে ওনাদের বোকা বানিয়েছি আমি, কিন্তু ওরা বুঝতে পারলো না। আরে ওরা তো শুধু রেনু, তুমি এসব কিছু করেছো? আরে আরে কোথায় পালাচ্ছ? বাস বাস বাস। চলুন। কি ভেবেছিলেন ডক্টর রেনু যে এতগুলো পেঁচা দিনের বেলায় কিভাবে আসলো? হ্যাঁ, ঠিকই বলেছিলে তুমি। আমরাও এতক্ষণ জানতে পারিনি। তুমি বলে দাও, কেন করছিলে তুমি এগুলো? হ্যাঁ, তোমরা কি করে জানতে পারলে যে আমরা এখানে? আরে পঙ্কজ, বাইরে বেরিয়ে আয় ভাই। আমি তোকে ডিকি থেকে বের করতেই ভুলে গেছিলাম। ভুলে গেছিলেন? আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, পুরো ঘেমে স্নান করে গেছি। যখন হসপিটালে নতুন উইং এর দিকে বিরাজ কৃপাকে নিয়ে যাচ্ছিল, তখন আমরা বাইরেই কালো গাড়ি দেখেছিলাম। এতে নম্বর লাগানো ছিল না। আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে এটাই সেই গাড়ি যেটা বিরাজকে কিডন্যাপ করেছিল। ব্যাস, তারপর আমি কালো গাড়ির ডিকিতে লুকিয়ে বসে পড়ি আর আমার লোকেশন টিমকে পাঠাতে থাকি। আর তারপরে আমরা তোমাদের তিনজনকেই ওখান থেকে পালাতে দিই। আর আমরা জানতাম যে তোমরা পালিয়ে কত দূর যাবে। তার কাছেই তো যাবে যেই সব কিছুর পান্ডা। কেন করেছো তুমি এসব? টাকার জন্য। টাকার জন্য রেনু? কেন? তোমার জন্য, তোমার বেকার কতগুলো আদর্শের জন্য। আমার বড়লোক হওয়ার ছিল, টাকা ইনকাম করার ছিল। ভেবেছিলাম যে এই হাসপাতালের সাহায্যে নিজের স্বপ্ন পূরণ করব,
কিন্তু তুমি বোকামি করে প্রাইভেট হাসপাতালটাকে সরকারি হাসপাতালে পরিণত করে রেখেছিলে। এত সস্তায় ট্রিটমেন্ট করছিল লোকেদের। এটা তুমি কি করেছো রেনু? নিজের জীবনটাকে উপভোগ করার জন্য না জানি কত নিরীহ লোকের প্রাণের সঙ্গে খেলা করেছো তুমি। হ্যাঁ, তুমি একজন মহিলা তো, এতগুলো মায়ের কাছ থেকে তাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ কিভাবে করলে তুমি? একজন মাই তোমাকে শেষকালে হারালো। তুমি কমলাকে মেরে তো দিয়েছো, কিন্তু মরার আগে আমাদের তোমার কাছে পৌঁছানোর রাস্তাটা বলে দিয়ে গেছে। আজকের পরে আর কোনো বিজনেস নয়, আর কোনো মাই তার বাচ্চার জন্য কাঁদবে না। প্রতিটা বাচ্চা যাদেরকে তার মায়ের কোল থেকে ওদেরকে ছিনিয়ে নিয়েছো, ওদেরকে খুঁজে বের করে তাদের মায়ের কাছে পৌঁছে দেব। ওই প্রত্যেকটা মায়ের চোখের জলের দাম দিতেই হবে তোমাকে জেলের গড়াদের পেছনে। আমি মঙ্গলসূত্রের দিব্যি বলছি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি কোনো অপরাধী নই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ধর্মপত্নী, বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী, চুপ করো তো। শুনে শুনে আমার কান পচে গেল। আচ্ছা, এতই যখন অসুবিধা আমাকে বিয়ে করার, তাহলে বিয়েটা করেছিলে কেন বলো? স্যার, আমার তোর সাথে বিয়ে করার ইচ্ছেই ছিল না। ওই আমার কাছে এসেছিল আর বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, বলল রজনী আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না, আমি মরে যাব, বিয়ে করো আমাকে। আমি গিয়েছিলাম তোমার কাছে কাঁদতে কাঁদতে যে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, এত খারাপ দিন আসেনি আমার। হ্যাঁ, মিনিট দয়া, 1 মিনিট। তোমার নাম রজনী, তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দয়ার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? বন্তুরের ওই পুরোহিত যে আমাদের বিয়ে দিয়েছিল, আর এই ছবিগুলো, আর এই ছবিগুলো কি মিথ্যে? স্যার, ওর ভালোবাসা আমাদের গ্রামের পুকুরের মতো শুকিয়ে গেছে। তোকে বলে দিন আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এটা যেন ও না বলে আমাদের এই বিয়েটাই হয়নি। ডিভোর্স যখন বিয়েই হয়নি একটা তখন কাজ করো, তোমাদের গ্রামে ফোন করো, ওখানে তোমার পরিচিত লোকেরা রয়েছে, ওদের সাথে কথা বলো, স্পিকার ফোন অন করো। আর হ্যাঁ, বিশেষ করে সেই পরিবারের সঙ্গে যেখানে তোমরা স্টে করেছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ফোন করুন করুন, ওদের সামনে আমাদের বিয়ে হয়েছিল, ওরাও এসেছিল আমাদের বিয়েতে। হালুয়া লুচি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কমলা আন্টি, আমি দয়া বলছি মুম্বাই থেকে, চিনতে পেরেছেন? আরে সত্যি এবারের ধামাকা এমন হবে যার শব্দ অনেকগুলো যুগ মনে রাখবে। আমরা ঠিকঠাক বেরোতে পারবো তো এখান থেকে? আরে 100%। এমনিতেও আমাদের ওপর কারোর সন্দেহ নেই, আর যতক্ষণে আমরা এখান থেকে বেরোবো ততক্ষণে তো এই বাড়ির আর এই জায়গাটারও চিহ্ন মিটে যাবে। আরে শুধু দেখো একবার আমার হাতের কারিগরি, কেউ বলতে পারবে এটা নকল পাসপোর্ট? তুমি নকল পাসপোর্ট নিয়েই পড়ে থাকো, আসল ধামাকা তো আমি করব। স্যার, এই কুরিয়ারটা আপনার।
এজেন্ট বানি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে। আমি আপনাদের কল করেছিলাম। থ্যাংক গড আপনারা এসেছেন স্যার। স্যার আমার কাছে বেশি সময় নেই। আমাদের দুজন অফিসার, মনিকা আর তার অ্যাসিস্ট্যান্ট, সিলিন্ডার ফাটার ফলে মারা গেছে ওখানেই। আর এটা দুর্ঘটনা নয় স্যার, এটা একটা ষড়যন্ত্র। ব্যাস, মনিকার এই ভাগ্নি, এই বাচ্চাটাই রয়েছে এখন। আর স্যার একে ওরা মেরে ফেলবে। আপনি কি করে জানলেন এই ব্লাস্টের ব্যাপারে? স্যার আমাদের অফিসার ওকে বলেছিল যদি কোনো প্রবলেম হয় বা কিছু যদি হয়ে যায় ও যেন কল করে আমাকে এখানে ডাকে। যেই আমি ওর কল পাই সাথে সাথে এখানে চলে আসি। এই বাচ্চাটাকে তুমি নিজের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কেন রাখলে না? আর এই তোমার এই অপারেশনে হেড কে? স্যার আমাদের হেড নিজেই নিখোঁজ, জানি না উনি বেঁচে আছেন কিনা। নিশ্চয়ই আমাদের দলেই কেউ বেইমান আছে, যার জন্যই অপারেশন ফেল হয়েছে। সেই বেঈমান তুমি নও তো? আমাদের সামনে ভালো সাজার নাটক করছো। স্যার আমি যদি বেইমানি করতাম তাহলে আপনাদের কল করে কেন ডাকতাম? হতে পারে এখনো আমার উপর নজর রাখা হচ্ছে। স্যার আমাকে যেতে হবে। কোথাও তুমি যাবে না যতক্ষণ না আমাদেরকে বলছো যে তোমার অপারেশনে পান্ডাটি কে। টেররিস্টদের যারা ফান্ড দিচ্ছিল তাদের এগেনস্টেই ছিল এই অপারেশনটা। আর আমার মনে হয় হয়তো আমাদের অফিসাররা জানতে পেরে গিয়েছিলেন আসল ক্রিমিনাল কে। আমাকে ওরা কিছু বলার আগে ওরা মারা যায়। স্যার স্যার এই হলো আমাদের অফিসাররা। ঠিক আছে, বাচ্চাটাকে আমাদের কাছে রেখে যাও। যদি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করব? স্যার এটা গেস্ট হাউসের নাম্বার। আমার সাথে যদি আপনারা কথা বলতে চান আপনারা শুধু আমার নাম বলে যোগাযোগ করাতে বলবেন, ওরা ঠিক যোগাযোগ করিয়ে দেবে। ঠিক আছে। আমার ঘরে লাইট? এ কে ঢুকেছে? হাত উপরে। তুমি কে? এটা কি করছো তুমি? তুমি তোমার বউয়ের উপর গুলি চালাবে? কি? বউ? ম্যাডাম মনে হচ্ছে আপনি কোনো ভুল ঠিকানায় চলে এসেছেন। এটা আমার বাড়ি। আপনি বাড়ির ভেতরে ঢুকলেন কি করে? হ্যাঁ, আপনার নাম কি? রজনী কুমারী, মিসেস রজনী দয়া কুমারী। 3 মাস আগে তুমি আমাকে বিয়ে করেছিলে বন্টুরে। ওখান থেকে পালিয়ে গেলে, তাও আবার কাউকে কিছু না জানিয়ে। বন্তুরে? তো আমি মিথ্যে বলছি? আমি একটা ভালো পরিবারের মেয়ে, সেখানে কিনা আমি এক পরপুরুষকে বলবো তুমি আমার বর? হ্যাঁ, কি বলছো কি তুমি? তুমিই তো আমাকে তোমার ঠিকানা দিয়েছিলে আর ফোন নাম্বারও তো দিয়েছিলে। আমি দিয়েছিলাম? তো মাথা খারাপ আছে তোমার? মনে হয় তুমি জানো না আমি একজন সিআইডি অফিসার। কি হয়েছে দয়া? তুমি তোমার বউয়ের উপর চিৎকার করছো কেন? আরে সুধা আন্টি, এ আমার বউ নয়। দেখো তোমরা সবাই দেখো। নাও মা, জল খেয়ে নাও। আরে কেন বলছো ও তোমার বউ নয়? তুমি জানো কতক্ষণ ধরে ও তোমার জন্য অপেক্ষা করছিল? আমি দেখলাম, তাই আমি ওকে তোমার বাড়ির ডুপ্লিকেট চাবি দিলাম। আমার বাড়ির চাবি আপনি যে কেউকে কি করে দিয়ে দিলেন? কাউকে? যে কেউ মানে? ও তোমার অপরিচিত নাকি? ও তোমার নিজের স্ত্রী। তো বিয়ে করে নিলে? লুকোচ্ছ কেন? তবে তোমার চয়েসটা খুব সুন্দর। আরে আমি তো ভাবতেই পারিনি যে আপনি এই বয়সে বিয়ে করবেন। আরে আন্টি, আমি কোনো বিয়ে এই বয়সে মানে কি? তুমি সিআইডি, তার মানে এটা নয় যে ওর ওপর তুমি তোমার রাগ দেখাবে। কাকিমা, ও যখন আমাকে বকে আমি তখন সেটা সহ্য করে নি। আর এখন এখন তো বলছে আমি তো স্ত্রী না। খাও। শাবাশ, গুড। শোনো মা, তুমি খাও, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ
হ্যাঁ দয়া। স্যার আমি একটা অদ্ভুত সিচুয়েশনে ফেসে আছি স্যার, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি মঙ্গলসূত্রের দিব্যি খেয়ে বলছি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি কোনো অপরাধী নই। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ধর্মপত্নী, বউ, স্ত্রী, অর্ধাঙ্গিনী, চুপ করো তো। শুনে শুনে আমার কান পচে গেল। আচ্ছা, এতই যখন অসুবিধা আমাকে বিয়ে করার, তাহলে বিয়েটা করেছিলে কেন বলো? স্যার, আমার তোর সাথে বিয়ে করার ইচ্ছেই ছিল না। ওই আমার কাছে এসেছিল আর বাচ্চাদের মতো কান্নাকাটি করছিল, বলল রজনী আমাকে বিয়ে করে নাও, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কোনো মতেই বাঁচতে পারবো না, আমি মরে যাব, বিয়ে করো আমাকে। আমি গিয়েছিলাম তোমার কাছে কাঁদতে কাঁদতে যে আমাকে বিয়ে করে নাও। হ্যাঁ, এত খারাপ দিন আসেনি আমার। হ্যাঁ মিনিট দয়া, 1 মিনিট। তোমার নাম রজনী, তাই তো? তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ দয়ার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল? বান্তুরের ওই পুরোহিত যে আমাদের বিয়ে দিয়েছিল, আর এই ছবিগুলো, আর এই ছবিগুলো কি মিথ্যে? স্যার, ওর ভালোবাসা আমাদের গ্রামের পুকুরের মতো শুকিয়ে গেছে। তোকে বলে দিন আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু এটা যেন ও না বলে আমাদের এই বিয়েটাই হয়নি। ডিভোর্স যখন বিয়েই হয়নি একটা তখন কাজ করো, তোমাদের গ্রামে ফোন করো, ওখানে তোমার পরিচিত লোকেরা রয়েছে, ওদের সাথে কথা বলো, স্পিকার ফোন অন করো। আর হ্যাঁ, বিশেষ করে সেই পরিবারের সঙ্গে যেখানে তোমরা স্টে করেছিলে। হ্যাঁ হ্যাঁ স্যার, ফোন করুন করুন, ওদের সামনে আমাদের বিয়ে হয়েছিল, ওরাও এসেছিল আমাদের বিয়েতে। হালুয়া লুচি। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ কমলা আন্টি, আমি দয়া বলছি মুম্বাই থেকে, চিনতে পেরেছেন? আরে দয়া, কি বাবা, তোমায় চিনতে পারবো না কেন? আমাকে হঠাৎ মনে পড়লো। রজনী ঠিকঠাক বাড়ি পৌঁছেছে তো? তোমার বাড়ি খুঁজতে অসুবিধা হয়নি তো? কমলা কাকি, ওকে তো আমি পেয়ে গেছি, কিন্তু ও তো আমাকে ভুলেই গেছে। কিন্তু ও বলছে যে ও আমাকে নাকি চেনেই না, আমাকে নাকি কোনোদিন দেখেইনি, আমাদের নাকি বিয়েটাই হয়নি। কি হয়েছে দয়া? রজনী কোনো ভুল করেনি তো? সেটাই বলছি দয়া। বন্ধ করে দাও। আমার মাথায় কিচ্ছু আসছে না স্যার, এটা কি হচ্ছে? কেন কেন করছো তুমি এগুলো? কি উদ্দেশ্য তোমার? বলো কি উদ্দেশ্য তোমার? স্যার, স্যার আপনার বন্ধুরা এসেছে। আরে তোরা এখানে কি মনে আরে করে? হাই। আরে আমি ফোন করতেই যাচ্ছিলাম তোদের দুজনকে। আরে কেন আসতাম না, বৌদি ফোন করেছিল আমাদের, তাই তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু হয়েছেটা কি? বৌদি তুমি কাঁদছো কেন? আর আর এখানে রয়েছো কেন? দয়া, আরে তুই সত্যি কথা বল, কি করেছিস তুই বৌদির সাথে? কেন কাঁদছে বৌদি? আরে কিসের বৌদি, কার বৌদি? তোদের দুজনের মাথা খারাপ নাকি? আমরা বন্তর গেছিলাম 5 দিনের জন্য, ওখানে ট্রেকিং করেছি আমরা, শিরদেবাবুর বাড়িতে উঠেছিলাম আমরা, তারপরে ব্যাক করে এসেছি আমরা, ব্যাস। আর কি? আরে আমরা মিথ্যে বলছি না, তোর বিয়ে হয়ে গেছিল, আমার কাছে ছবিও আছে তো তার। দেখুন না দাদা, ও নাকি বলছে আমাদের নাকি বিয়েই হয়নি, ও নাকি আমাকে চেনেই না, ও আমাকে ভুলে গেছে, ও তো কিছুই মনে করতে পারছে না। এই দেখুন, এই দয়া, এই বৌদি, কমলা কাকি, আর এই তো আমরা। আর এরকম নকল ফটো বানানো তো খুবই সহজ, কম্পিউটারে যে কেউ বানাতে পারে। হ্যাঁ, তো কম্পিউটারের সাথেই তো বিয়ে বিয়ে খেলা খেলতে পারতো, তা আমার জীবনটা কেন বরবাদ করলো বলুন? এবার আমি তোমাকে কোর্টে নিয়ে যাব। আমি লেখাপড়া শিখেছি, হ্যাঁ, তুমি আমাকে দুর্বল ভেবো না। স্যার, 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 উত্তর দিন স্যার। এটা কি সত্যি যে সিনিয়র ইন্সপেক্টর দয়া নিজের স্ত্রীর উপর অত্যাচার করছেন? অদ্ভুত ব্যাপার, আপনারা সত্যি কথা না জেনে যা খুশি বলে যাচ্ছেন আমার ব্যাপারে। আপনাদের কি মনে হয় আপনারা সিআইডিতে আছেন বলে নিজেদের পাওয়ারের মিসইউজ করতে পারবেন আপনারা? দেখুন,
আমরা সিআইডির লোকেরা না কোনো অন্যায় করি, না কোনো অন্যায়কে সমর্থন করি, বুঝেছেন? এই মিডিয়া খবর পেল কি করে ভাই? আরে বুঝতে পারছি না ভাই, মনে হচ্ছে প্রতিবেশীরা ফোন করেছে। নমস্কার, নমস্কার। আমি সামন্ত, সমাজসেবক। আমি থাকতে এই দেশের নারীর ওপর কোনো অত্যাচার হতে পারে না। স্যার আমি হলাম দামিনী, মহিলাদের অধিকারের লড়াইয়ের জন্য আমি একটা এনজিও চালাই। এই মেয়েটাকে ওর অধিকার নিশ্চয়ই পাইয়ে দেব। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, স্যার মিনিট। স্যার দাঁড়ান স্যার, স্যার উত্তর দিন স্যার। আমাদের একটা স্যার প্রশ্ন ছিল। রজনী ম্যাডাম, দয়া কি আপনাকে মারধর করেছে? আপনি আমাদেরকে বলতে পারেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনারা, আমার দয়াকে ফিরিয়ে দিন আপনারা। দেখো কেসটা অনেকটা গড়িয়ে গেছে। তুমি এই রজনীকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতে নিজের সঙ্গে রাখতে হবে। আর শোনো, হেড অফিসকে বোঝাতে হবে কোনো রজনীর সঙ্গে তোমার এই যে লেডিস সোশ্যাল ওয়ার্কার আছে না, দামিনী ম্যাডাম, সেও তোমার সঙ্গে থাকবে, এটা দেখার জন্য যে দয়া রজনীর সঙ্গে কোনো মিসবিহেভ করছে না। তার মানে স্যার আমাকে আমার বাড়িতে এই কার্টুনগুলোর সাথে থাকতে হবে? থাকতে হবে দয়া, যতক্ষণ না এই রজনী কে জানা যাচ্ছে তোমাকে থাকতে হবে। এখন তো স্যার এগুলো একটা খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে। এমন মনে হচ্ছে যে আশপাশের দেশ থেকেও লোক আসবে এটা প্রমাণ করার জন্য যে এই রজনী আমার বউ। দয়া, যশবন্ত আর মনিকার খুন, আর তাছাড়া এই রজনী তোমার স্ত্রী সেজে তোমার বাড়িতে যে জোর করে চলে এসেছে, গন্ডগোল আছে দয়া, অনেক গন্ডগোল আছে। এরকম কিছু হতেই পারে না। আর এ কোনো অসহায় মেয়ে নয় স্যার। আমি ওর মুখের ওপর বন্দুক ধরেছিলাম, ওর মুখে কোনো রকম কৌতূহল বা ভয় কিচ্ছু ছিল না। স্যার এই রজনীও হয়তো কোনো পাকা অপরাধী হবে। ওর গ্রামে গিয়ে একবার খোঁজ নাও তো, দেখো আসল ব্যাপারটা কি। আর যতক্ষণ তোমরা একসঙ্গে থাকবে, এই রজনী আর দামিনী দুজনের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, না হলে এরা দুজনে মিলে এমন ঝামেলা করবে। হ্যাঁ স্যার, এবার ওদের খেলা ওদের সঙ্গেই খেলবো। বলবি, যেখানে যশবন্ত আর মনিকা খুন হয়েছে সেখানটা খুব ভালো করে দেখো, দেখো কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই পাওয়া যাবে। স্যার আমার এই এজেন্ট বাণীকেও খুব একটা ঠিক লাগে না, ওকেও তো সন্দেহ হয়। আমরা ওকে ভরসা করে কোনো ভুল করছি না তো? গেস্ট হাউসে একবার ফোন করো, দেখি একবার। হ্যালো, বাসন্তী আছে? হ্যালো, আমি বাসন্তী বলছি। আমি জানতাম এত সহজে আপনারা সন্দেহের তালিকার বাইরে আমাকে রাখবেন না, ব্যাস অবস্থা বোঝার জন্য ফোন করেছিলাম। তবে বাইরের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তাই বাসন্তী এখন এখানেই থাকবে। যখন যাবে বলে যাবে। স্যার গেস্ট হাউসেই আছে। ঠিক আছে স্যার আমি আসছি। দেখি এই রজনী নতুন কোন চাল চালার জন্য তৈরি হচ্ছে। আপডেট দিয়ে যেও। স্যার আরে বলো মা, তুমি এখনো ঘুমোওনি? ঘুম আসছে না? না কিছু নয় আঙ্কেল। না না না, এটা বললে কেন হবে, কিছু তো ব্যাপার আছে তাই না? বলো। আঙ্কেল ওই মা আমায় বলেছিল যদি আমি ওনার মতো ডিটেকটিভ হতে চাই তাহলে সবসময় সতর্ক থাকতে হবে, চোখ কান সবসময় খুলে রাখতে হবে। বাহ, ঠিক কথা বলেছো। তাহলে চলো, আমি তোমাকে একটা প্রশ্ন করছি, ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ, মনে করে দেখো, তুমি ওখানে ওই আন্টিকে তুমি ফোন করেছিলে, তার আগে কি হয়েছিল? আমি বাইরে খেলছিলাম, খেলতে গিয়ে আমি পড়ে গেলাম, তারপর আমি ঘরে গিয়ে জামা বদলালাম, তারপর আবার খেলতে শুরু করলাম। তারপর খুব জোরে আওয়াজ হলো। আরে বাবা, তারপরে? দুষ্যন্ত আঙ্কেল বলেছিল যদি কখনো এরকম হয় তাহলে পানের দোকানে গিয়ে বানি আন্টিকে ফোন করতে, আর আন্টি না আসা অবধি ওখানেই থাকতে। সাব্বাস মা, ঠিক করেছো তুমি। যাও যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ আঙ্কেল,
মাসি আর দুষ্যন্ত আঙ্কেল আর কখনো ফিরবে না? ওগো ছি, ছি। পতি পরমেশ্বর, এই নাও তোমার প্রিয় ডিম ভাজা। আরে বাহ, আপনি তো আমার পছন্দর খুব খেয়াল রাখেন। হ্যাঁ, তুমি বললে আমি আমার নিজের হাতে খাইয়ে দেবো তোমাকে। না না না, তার কোনো প্রয়োজন নেই। আমি নিজেই আমার হাত দিয়ে খেয়ে নেব। আচ্ছা, তাহলে আমাকেও খাইয়ে দাও না। নিশ্চয়ই। কেমন লাগলো? হেভি হয়েছে। আচ্ছা, তুমি এত ভালোবেসে কথা বলছো আমার সাথে, যেমন বিয়ের দিন বলেছিলে। খুব ভালো লাগছে আমার। আমি কি আমার রেডিওটা একটু চালাতে পারবো? একটু পুরনো ঠিকই, খটখট করে, কিন্তু আমার খুব পছন্দের। খটখট করে আপনার মতো? হ্যাঁ, কি বললেন? না, আপনি রেডিও শুনতে পারেন বিন্দাস। যাই হোক, আজ আমি শহরের বাইরে যাচ্ছি একটা কেসের ব্যাপারে, কালকেই ফিরবো। যাই হোক, দামিনী দেবী তো আছেন। ঠিক আছে, আমি আসি। শোনো না, বলো না। তাড়াতাড়ি আসবে, হ্যাঁ? আর মনে করে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? শুধু তোমাকেই মনে করব। এখন আমি চলি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসি। এরকম বলে? হ্যাঁ। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, ইন্সপেক্টর যুবরাজ, হ্যাঁ, ইয়েস ম্যাডাম। এই হলো রিপোর্ট যেগুলো আপনি চেয়েছিলেন। সিলিন্ডার ব্লাস্ট আর শর্ট সার্কিটের দুটো লাশ পেয়েছি। আমরা আরও অনুসন্ধান চালানোর আগেই কেস সিআইডির কাছে চলে যায়। বাড়ি ব্লাস্টের পর যেরকম ছিল সেরকমই আছে তো? আগে হ্যাঁ, আসুন দেখুন। চলুন। এজেন্ট বাণীকে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চেয়েছিল মনিকা আর দুষ্যন্ত, কিন্তু ইনফরমেশন দেওয়ার আগেই ওদের মৃত্যু হয়। হয়তো ওই ইনফরমেশন রিলেটেড কোনো প্রমাণ পেয়ে যাব এখানে। হ্যাঁ, চলুন দেখি। এটা কি মুভার্স আর প্যাকার্সের প্যাকেট এখানে? এটা তাদের হতে পারে যারা ওদের ওপরে হামলা করেছিল। হতে পারে, আবার এটাও হতে পারে এখানে ওই বোমটা ছিল, যেটা ফাটলে এরকম মনে হবে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্যাকইয়ার্ড চেক করি। এখানে তো সেরকম কিছু নেই। এক মিনিট। এই কুরিয়ারের কভারটা এখানে কি করছে? জাপানিজে লেখা, শুধু নামটা ইংলিশে রয়েছে, মারিয়া ফার্নস। এই মারিয়াটা কে? মনিকা মারিয়া ফ্রান্স নামে পরিচিত ছিল। এবার এই কুরিয়ারটা যেই নিয়ে আসুক না কেন, সেই মিশনটার ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু তো জানেই। স্যার, এগুলো দয়ার বিয়ের ছবি। এগুলো নকল নয় স্যার, একদম আসল। কি? কোনো ভুল হচ্ছে না তো তোমার? না স্যার, এক্সপার্টকে দিয়ে চেক করিয়েছি, উনিই বললেন এগুলো আসল। দয়া তো কখনো মিথ্যে বলে না স্যার, বুঝতে পারছি না। সেটাই তো। অভিজিৎ,
এবার আমার মাথায় কিছু কিছু আসছে। মনে হচ্ছে কেউ দয়ার মুখের আদলে মাস্ক তৈরি করে সেটা পরে ওই রজনীর সঙ্গে বিয়ের ছবি তুলেছে। সে যেমন চতুর তেমন বুদ্ধিমান। ও জানতো যে নকল ফটো ধরা পড়ে যাবে। স্যার, তবে এই ছবিগুলো কাছ থেকে তোলা হয়নি স্যার, সমস্ত ছবিগুলো দূর থেকে তোলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই রজনী, এর আসল পরিচয়টা কি? স্যার, রজনী কুমারী ওর আসল নাম। ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স সব আমি চেক করেছি। ওর বান্তুরেই জন্ম আর সাতারাতেই পড়াশোনা করেছে। যদি এটাই হয় তাহলে অভিজিৎ, এই রজনীর কীর্তিকলাপ প্রমাণ করা বেশ কঠিন হয়ে দাঁড়াবে। শহরে এমন কোনো ইভেন্ট কি হতে চলেছে? স্যার, একটা ইভেন্ট আছে যেটা ওদের কাজের। কি? স্যার, একটা কনভয় যাবে 5 টন সোনা নিয়ে বেসরকারি ব্যাংকের উদ্দেশ্যে। তো হতে পারে যে আতঙ্কবাদীরা নিজেদের ফান্ডের জন্য লুট করার চেষ্টা করবে। একদম ঠিক বলেছো অভিজিৎ, এটাই ঘটেছে। যারই সিকিউরিটি আছে না এই সোনার ট্রান্সপোর্টে, ওকে বলতে হবে, ওকে অ্যালার্ট করতে হবে। আর ওকে এটাও বলতে হবে আমাদের নজরে থাকবে সোনার দেওয়া নেওয়ায়। আর অভিজিৎ, আমি মিসিকার কাছে যাচ্ছি, আর তুমি আর দয়া ওখানে চলে যাও আর খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো নিশ্চয়ই আমাদের হাতে আসবে ওখান থেকে। তাহলে এই হলো তোমার শ্বশুর বাড়ি। তুমিও ভাই আমার পেছনে লাগছো, হ্যাঁ? আরে না বলে বিয়ে করলো তো বন্ধুরা বলবেই। কমলা আন্টি নমস্কার। হ্যাঁ, নমস্কার কেমন নমস্কার। আছেন আপনি? আমি ঠিক আছি। রজনীর সাথে ঝগড়া করনি তো? আরে এসো এসো জামাই বাবা, এসো। কি খাবে? রজনী মা তো কিছু বলেনি। কিছু ব্যবস্থা করছি। না, কোনো ব্যাপার না, ঠিক আছে। অভিজিৎ, গ্রাম একদম ফাঁকা, বাচ্চাগুলোকে কোথাও দেখা যাচ্ছে না। আগের বার তো অনেক সরগরম ছিল জায়গাটা। এদেরকে কোথাও যেন দেখেছি। এটা তো সেই রিপোর্টার না যে বিউরোতে এসেছিল। আচ্ছা কাকা, সব ঠিক আছে তো এখানে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকই তো আছে। না মানে আমরা এমনি খোঁজ খবর নিতে এসেছিলাম আর কি। বসবেন না? না না, আমরা আমরা আসছি। হ্যাঁ, আবার আসবেন। শোনো, একটা কাজ করো, বাচ্চাদের ছেড়ে দিয়ে এসো গ্রামে। সিআইডি চলে গেছে ওখান থেকে। যাইনি, সবে তো এলাম। বড় ভুল করেছিস। আরে সিআইডি অফিসার গাড়ি চালাচ্ছে নাকি? আরে আরো একজন সিআইডি অফিসার আমাদের পিছু নিয়েছে, ওকে গাড়ি থামাতে দিও না।
কি মনে হয়েছিল আমরা একা মরবো? তোমাদের একসাথে নিয়ে মরবো। বাস দাঁড় করাও তাড়াতাড়ি। চলো বাইরে যাও, বাচ্চারা বাইরে যাও তাড়াতাড়ি। দয়া, অভিজিৎ, স্যার এই কুরিয়ারের প্যাকেটটা পেয়েছি ওই ক্রাইম সিন থেকে। এখানে নাম অ্যাড্রেসটা ইংলিশে আর জাপানিজে কিছু লেখা রয়েছে। কি হতে পারে? কি হচ্ছে? মিশিকা? মিশিকা মিশিকা কি হয়েছে মা? চোখ খোল মা। ডাক্তারকে ডাকো। দেখো দেখো, বাচ্চারা এসে গেছে, বাচ্চারা এসে গেছে। ভগবান আমাদের কথা শুনেছে। আমার সোনা, কেমন আছিস তুই? মাত্র 5 টন সোনার জন্য এরা সুইসাইড বম্বার সেজে ঘুরে বেড়াচ্ছে আর নিজেকে নিজে উড়িয়েও দিল। দেখি ক্রিমিনাল ডেটাবেস থেকে কি পাওয়া যায়। এদের ইনফরমেশন তো অফিসে পাঠিয়ে দিয়েছি। যতদূর মনে হয় এরা সব পুরনো পাপই হবে। আচ্ছা ডক্টর, এখন বাচ্চা মেয়েটার অবস্থা কিরকম? ঋষিকার দুধে খুব বেশি পরিমাণে ঘুমের ওষুধ ছিল। হ্যাঁ, শুনেছেন আপনি ডক্টর কি বললেন? ওর দুধের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। ঘুমের ওষুধ দুধের সঙ্গে মিশলো কি করে? কে মিশিয়েছে সেই ঘুমের ওষুধ? এই দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাকে? স্যার আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমি তেমন কিছুই করিনি। যেমন দুধ দুধওয়ালা দিয়ে গেছিল সেটাই খাওয়ানো হয়েছে। তাহলে কি শামু ওষুধ মেশানো দুধ বাড়িতে দিয়ে গেছে খাওয়ার জন্য? ও আজকে আসেনি, ওর শরীর ভালো ছিল না আজকে। ও অন্য আরেকজন দুধওয়ালাকে আর পাঠিয়েছিল। সেটা আপনি আমাকে এখন বলছেন? কিছুই বুঝতে পারছি না। এর ক্ষতি করার জন্য কেন উঠে পড়ে লেগেছে এরা? এ কি ক্ষতি করেছে ওদের? স্যার হয়তো ওই লোকটা রজনীর গ্যাংয়ের লোক হবে। কিন্তু এই মেয়েটার সাথে কিসের কানেকশন সেটাই তো বুঝলাম না। স্যার এই প্রশ্নের উত্তরটা ওই কুরিয়ারের প্যাকেটে থাকতে পারে। ওখানে জাপানিজে কিছু লেখাও ছিল। ট্রান্সলেট করে দেখতে হবে। আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের কিছু করার ছিল না। না না, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। আমার বন্ধু এবং প্রতিবেশীদেরও এরকম ভাবেই ধমকেছে মনে হয় মিথ্যে কথা বলার জন্য। কিছু তো প্ল্যান আছে। এত কিছু করেছে মানে বেশ বড় সড় উদ্দেশ্য আছে। এই যে এদের রিপোর্ট এসে গেছে। এই যে সুইসাইড বম্বার ছিল ওর নাম হলো পুরান। কান্ডুলাজম আতঙ্কবাদী গ্রুপের লোকজনেরা। কুবের শাসা, মালজি আর এই কঠিয়াল, এই 3 জনের ফাঁসির সাজা হয়েছে তিনুয়ারাতে এই ব্লাস্ট করার অপরাধে। এদের পরবর্তী উদ্দেশ্য মনে হচ্ছে সোনা লুট করাই হবে। আচ্ছা, এই রজনীর ব্যাপারে কি ভাবলে? রজনী, ওর ওপর নজর রাখার জন্য আমি পুরো ঘরেতে স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছি। অ্যালার্ট এসছে, রজনী কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। ডায়না বলছি, পুরো প্ল্যান ঠিক হয়ে গেছে। সোনা ওই ভ্যানে পুরনো রাস্তা দিয়ে 1টা থেকে 2টোর মধ্যে যাবে। ভ্যান সেই সময় লুট করতে হবে। আর চিন্তা করো না, সিআইডি কিছু বুঝতেই পারবে না। ওরা এটাই প্রমাণ করতে ব্যস্ত আমি দয়ার বউই নই। আর ওদের একটা খবর আমার কাছে আছে, কারণ ওদের সিআইডি ব্যুরোতে আমি একটা ছোট্ট মতো বাগ লাগিয়ে দিয়েছি। স্যার এখানে তো লেখা আছে যে কুরিয়ারে একটা লাল রঙের ফ্রক পাঠানো হয়েছে, নেট লাগানো। এটার কি কানেকশন এই কেসটার সাথে? লাল ফ্রক? রবি, যখন বানি মিশিকাকে আমাদের কাছে নিয়ে এসেছিল তখন
ওই রকমই একটা ফ্রক পরেছিল, লাল রঙের ফ্রক, নেট লাগানো। কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে, কোনো না কোনো কানেকশন। হ্যাঁ দয়া। স্যার এই হলো ডাকাতির পুরো প্ল্যান, যেটা দয়া স্যারের বাড়ি থেকে পেয়েছি। স্যার ভালো হয়েছে আমরা ওই রজনীকে আগে থেকে ধরিনি, নয়তো ওই আতঙ্কবাদী গ্যাং এই কাজটা অন্য কাউকে দিয়ে দিত। স্যার যখন ঘরে পৌঁছলাম তখন ও হ্যাম রেডিও, ইন্টারসেপ্টার, স্পাই ক্যাম্প সবকিছু ভেঙে দিয়েছিল। আর স্যার দামিনী দেবীও বাড়িতে ছিলেন না। আচ্ছা, রজনী ওর সাথে কিছু করেনি তো? আমার প্রথম থেকেই মনে হচ্ছিল স্যার এ কোনো ছোটখাটো অপরাধী নয়, হাই লেভেল ক্রিমিনাল। ইচ্ছে করেই আমাদের বিভ্রান্ত করছিল ওরা, যাতে আমরা অন্যদিকে যাই আর সেই সুযোগে ওরা 5 টন সোনা হাতিয়ে নিতে পারে। না অভিজিৎ, এমন কোনো প্রশ্ন আসছে এই কেসটায় যেটা এখনো পরিষ্কার নয়। রজনী ও জানতো যে ওখানে স্পাই ক্যামেরা আছে, আর ও দেখতে পারে যে ও কি বলছে, কি কাজ করছে, সবকিছু। তারপরেও ও এই পুরো প্ল্যানটা ক্লিয়ারলি বলে দিয়েছে। হতে পারে ও ওভার কনফিডেন্ট, ও চ্যালেঞ্জ করছে। আটকাতে পারো তো আটকে নাও। না দয়া, ও যদি চালাক ক্রিমিনাল হয় তাহলে বোকার মতন নয়, বুদ্ধিমানের মতন কাজ করবে। নিজের প্ল্যানিংটাকে এভাবে রিস্ক নেবে না। স্যার, ওদের সোনা লুটের খবর আমরা পেয়েছি কারণ ওরা চেয়েছিল যে এই খবরটা আমরা পাই। কিন্তু কেন? সেটাই তো। রবি, একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে মিশিকার ওই লাল রঙের ফ্রকটা নিয়ে এসো। এই ফ্রকটা মনিকার জন্য জাপান থেকে এসেছিল। এটার সঙ্গে সোনা ডাকাতির কোনো কানেকশন নেই, কিন্তু কোনো বিশেষ ব্যাপার আছে এই ফ্রকে, কোনো বিশেষ ব্যাপার। এখন তো মনে হচ্ছে এদের উদ্দেশ্য শুধু সোনা লুট করাই নয়, বরং অন্য কিছু। না হলে দুষ্যন্ত আর মনিকার মতো এজেন্ট এই ডাকাতির জন্য নিজেদের প্রাণ দিত না। স্যার এই ফ্রকে কোথাও তো কিছু লেখা নেই। কোথাও এই ফ্রকটা ফলস নয় তো স্যার? আমাদের লক্ষ্য থেকে হটানোর জন্য। মেড ইন ইন্ডিয়া, এখানেও একটা লেভেল, মেড ইন ইন্ডিয়া। এক মিনিট, দেখো এর পাশে একটা কি লেখা রয়েছে। ভেতরে দেখো জাপানি ভাষায় লেখা, আর এদিকে মেড ইন ইন্ডিয়া। কি লেখা থাকতে পারে জাপানি ভাষায়? এটা ট্রান্সলেট করে দেখতে হবে। পুরবি, স্যার দেখো তো জাপানি ভাষায় কি লিখেছে, ট্রান্সলেট করে বলো তো। স্যার, হ্যাঁ স্যার এটা ট্রান্সলেশন। ও মাই গড। ব্যাস, দাঁড়িয়ে যাও। মনিকা, তুমি
হ্যাঁ, এজেন্ট মনিকা। আতঙ্কবাদীদের সাথে হাত মিলিয়ে দেশের সঙ্গে বেইমানি করছো? কি করব এসিপি স্যার? দেখুন না, কত লজ্জার ব্যাপার। আমার সোনা চুরির প্ল্যানে আপনারা ফাঁসলেন না। ডায়না, তুমি এত খারাপ কাজ করবে আমি ভাবতেই পারিনি। তাহলে কি দুষ্যন্ত? কে? ও আমার নকল স্বামী? না না, ও তো মরে গেছে। ব্লাস্টের কয়েক মিনিট আগে আমার একটা কল এলো আর আমি বাইরে বেরিয়ে এলাম। প্রমাণ লোপাট করা তো আমাদের বাঁ হাতের কাজ। টপ এজেন্ট আমরা। টপের এজেন্ট? ভুল বুঝেছো তুমি। অপরাধী একজন সাধারণ মানুষ হোক বা টপের এজেন্ট হোক, আমাদের থেকে সে লুকোতেও পারে না, পালাতেও পারে না। মিশিকার লাল রঙের ফ্রক থেকে সোনার আড়ালে আতঙ্কবাদীদের মুক্তি। তার মানে এই ডাকাতির প্ল্যান এসব সাজানো ছিল, এটা আতঙ্কবাদীদের মুক্ত করতে চাইছে। আর এই ফ্রকের কারণে আমি আমার জীবন বাজি রেখে দয়ার নকল বউ হওয়ার নাটক করলাম, যাতে আমি দেখতে পাই সিআইডি মিশিকার ফ্রক থেকে কোনো ইনফরমেশন পাইনি তো। কিন্তু আফসোস, আমি এই কাজটাই করতে পারলাম না, তাহলে এই ঝুট ঝামেলাটাই হতো না। এখনো কিন্তু খেলাটা পাল্টে যায়নি। আমাদের ফাঁসিতে ঝোলাবে। এবার দেখো এখান থেকে বেরোনোর পর আমি তোমাদের সাথে কি করি। করবে তো তখন যখন এখান থেকে যেতে পারবে। ঠাকুরপো, তুমি না একটু বেশি কথা বলো। চলো গাড়ির ভেতরে চলো, চলো। আর যেতে না চাইলে একবার পেছনের দিকে তাকাতে পারো। বানি, দামিনী আর মিশিকা, এদের তিনজনকে বোম দিয়ে উড়িয়ে দিতে আমাদের 3 সেকেন্ডও লাগবে না। বুঝতে পেরেছো তো? গাড়িতে গিয়ে বসো সবাই, তাড়াতাড়ি। এই চল রে। অভিজিৎ, পুরবি, দয়া। এই চল চল ওদিকে, দাঁড়া এখানে। তোমাদের কি মনে হলো আমরা এখানে এমনি এসছি? তৈরি না হয়েই? প্রাণেশ্বরী, এসো। আপনার আসল শ্বশুর বাড়ি যাওয়ার সময় এসে গেছে। চলুন। চলো তাড়াতাড়ি উঠে পড়ো। চলো চলো চলো। তুমি ঠিক আছো মা? সবাইকে তো ধরেছো, কিন্তু আসল খেলোয়াড় তো এখনো ঠিক জায়গায় লুকিয়ে বসে আছে। ওকেও ধরে ফেলবো স্যার, কিন্তু এই মিশিকার কি হবে স্যার? স্যার, একটা অরফানেজের কিছু লোকেদের আমি চিনি। মিশকার ব্যাপারে আমি ওদের সঙ্গে কথা বলতে পারি। না, আমি আঙ্কেলের সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আমাদের সাথেই থাকবে, ঠিক আছে? চলো।